ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। এখানে একটা টপিক আজকে পড়াবো। এই টপিকটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনাদের কোর্ট প্র্যাকটিস লাইফ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এই টপিকটা ইম্পর্টেন্ট। আর সুনির্দিষ্ট প্রতিকার থেকে কয়টা প্রশ্ন আসবে বলেন তো? একটাই প্রশ্ন আসবে এবং একটাই আপনাকে অ্যান্সার করতে হবে। ওকে, তো এইটা খুব জিনিসটা মাথা রাখবেন। দেওয়ানি কার্যাবধি থেকে দুইটা, সুনির্দিষ্ট থেকে একটা, এই তিনটা প্রশ্ন আসবে। তার তিনটা থেকে আপনাকে অবশ্যই দুইটা অ্যান্সার করতে হবে। তো আপনি যদি তিনটা এর মধ্যে সুনির্দিষ্ট প্রতিকারীটাকে খুব শক্ত করে ধরেন, তাহলে দেওয়ানির দুইটা থাকে, তো দুইটা থেকে একটা প্রশ্ন আপনি অবশ্যই পারবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। এই অংশটা ক্লিয়ার কিনা বলেন আমাকে, যে সুনির্দিষ্ট প্রতিকার থেকে একটাই প্রশ্ন আসবে। তাহলে এটা ভালো করে পড়তে হবে। আমরা 5 দিন সময় নিব, 5 দিনে আমরা গোটা সুনির্দিষ্ট প্রতিকারটা শেষ করে দিব। আপনারা বুঝতে পারছেন কিনা বলেন, একটু কমেন্ট করেন। বুঝতে পারছেন কিনা বলেন, আমার কথাটা বুঝতে পারছেন কিনা বলেন এটা, যে স্যার বুঝতে পেরেছি। যে এখান থেকে তিনটা প্রশ্ন আসে, দেওয়ানি থেকে দুইটা, সুনির্দিষ্ট থেকে একটা। এই তিনটা থেকে দুইটা অ্যান্সার আপনাকে করতে হবে। তাহলে আপনি তিনটার মধ্যে যদি সুনির্দিষ্ট প্রতিকারটা ভালো করে পড়েন, তাহলে দেওয়ানির দুইটা আপনার কাছে অপশনে থাকে, দুইটা থেকে যে কোনো একটা লিখবেন। আচ্ছা, এবং এবার শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ওই যে জিনিসটা ধরে ফেলছেন আপনি, এটা হচ্ছে 1877 সালের 1 নং। এটা হচ্ছে 1877 সালের 1 নং আইন। আর আজকের যে একটা হট টপিক, সেই টপিকটার নাম কি জানেন? আজকে যে টপিকটা পড়াবো, এই টপিকটা আমার খুবই ফেভারিট এবং এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটার নাম হচ্ছে, লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন। এটার নাম হচ্ছে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা, ইনজাংশন। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে নিষেধাজ্ঞা বা ইনজাংশন। এটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর গুরুত্বপূর্ণ। অনেক প্রশ্ন আসে এখান থেকে। এবার আসেন, আমাদের সব টপিক শেষ, এবার আমরা নিষেধাজ্ঞায় চলে যাই। নিষেধাজ্ঞা থেকে যখন কোশ্চেনটা আসবে, নিষেধাজ্ঞা থেকে কোশ্চেনটা আসবে, আপনাকে আগে প্রশ্নের ফাঁদটা জানা খুব জরুরি, যে পরীক্ষক প্রশ্নের ফাঁদটা কিভাবে দেয়। পরীক্ষক দেখবেন যে প্রশ্নের ফাঁদটা কিভাবে দেয়। প্রশ্নের ফাঁদটা হচ্ছে 10 10টা 10টা। আচ্ছা, নিষেধাজ্ঞার একটা নাম হচ্ছে, নিষেধাজ্ঞার একটা নাম হচ্ছে, আমরা সবাই জানি নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার নামই নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার আরেকটা ইংলিশ নাম হচ্ছে ইনজাংশন। ইনজাংশন। নিষেধাজ্ঞার আরেকটা নাম হচ্ছে নিরোধকমূলক প্রতিকার। নিষেধাজ্ঞার আরেকটা নাম কি বলেন তো? নিরোধকমূলক প্রতিকার। নিষেধাজ্ঞার আরেকটা নাম হচ্ছে না মূলক আদেশ। নিষেধাজ্ঞার আরেকটা ইংলিশ নাম হচ্ছে প্রিভেন্টিভ রিভিউ। এই যেটাই আপনি চান, আপনার যেটাই ভালো লাগুক, একই জিনিস, নাম তার পাস, কিন্তু একই বিষয়। যে নামটাই আসুক আপনার, কিন্তু একই বিষয়, মানে নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞা যা, ইনজাংশনতা, নিরোধকমূলক প্রতিকারতা, নামমূলক আদেশতা, প্রিভেন্টিভ রিলিফতা। অর্থাৎ নাম হচ্ছে তার 5টি, কিন্তু জিনিস কয়টা? একটা। এই জিনিসটা আপনি বুঝতে পারছেন কিনা সেটা বলেন। এটা ক্লিয়ার কিনা আগে বলেন, কারণ পরীক্ষায় চলে আসবে নামমূলক আদেশ কয়ভাবে প্রদান করা হয়। নামমূলক আদেশ আপনি শোনেনই না, পরীক্ষা দিবেন তো দূরের কথা, আপনি নামমূলক আদেশ তো নামই শোনেন নাই, তো তখন আপনি কিন্তু পুরো ধরা খেয়ে যাবেন। ঘরে এসে মনে হবে আরে নামমূলক আদেশ মানেই তো নিষেধাজ্ঞা। এই ফাঁকটা কিন্তু পাতা দিতেছে এখন। প্রশ্ন হবে বার কাউন্সিলের, প্রশ্ন হবে ইজি, মাথা রাখবেন। বার কাউন্সিলের কোশ্চেন হবে ইজি, সহজ কোশ্চেন করবে, কিন্তু কোশ্চেন হবে ইজি, কিন্তু এখানে থাকবে কি ভেরি টাইম কনজিউমিং, টাইম বার্নিং হবে কোশ্চেন। টাইম বার্নিং মানে প্রশ্ন আপনি পারেন, কিন্তু কোশ্চেনে এমন একটা প্যাচ দিবে যে কোশ্চেনটা ধরতে ধরতে আপনার 10 মিনিট সময় লাগবে। কিন্তু প্রশ্ন ছিল সোজা। আমার কথা কি বুঝেছেন? এই কথাটা আগে বলেন, আমি তো টপিক পড়াবো আপনাকে, কিন্তু আমার কথাটা বুঝছেন। প্রশ্ন হবে সোজা, কিন্তু হবে টাইম বার্নিং, মানে আপনার সময় তো 4 ঘন্টা। ওইটি আপনার দুর্বলতা। এমন একটা কোশ্চেন দিবে যে কোশ্চেনের টেস্টেই আপনি আর করতে পারলেন না। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আগে সেটা বলেন যে স্যার এই কথাটা বুঝছি আপনার, মানে কোশ্চেন বলবে আপনি শিখে গেছেন নিষেধাজ্ঞা, প্রশ্নে আসবে নিরোধকমূলক প্রতিকার, তখন আপনি বুঝলেনই না যে কোশ্চেনটা কি আসে। প্রশ্ন আসছে ইনজাংশন লেখা, আপনি ইনজাংশন মানে জানেনই না, আপনি একটা ধরা খাইলেন। কোশ্চেন আসছে প্রিভেন্টিভ রিলিফ লিখে দিছে, বাংলা প্রশ্ন লিখে দিছে প্রিভেন্টিভ রিলিফ কয়ভাবে দেওয়া হয়, ঠিক আছে, এই আর পারলো না। প্রিভেন্টিভ রিলিফ মানেও নিষেধাজ্ঞা, পরীক্ষায় লিখে দিছে নামমূলক আদেশ, এই তো শুনেই নাই মাথায়, মাথায় তো ঢোকেই নাই নামমূলক আদেশ আবার কি জিনিসটা। ঠিক আছে, তো এইভাবে করে পরীক্ষা আপনাকে পেঁচে ফেলাবে। এইটা আগে জিনিসটা বুঝছেন কিনা আমাকে আগে কনফার্ম করেন, আমি পড়াবো পরে, আগে এই জিনিসটা বুঝছেন কিনা। কারণ এটা হচ্ছে শিকড়, আপনাকে বাধার মানে পেঁয়াজ দেওয়ার একটা বুদ্ধি। এটা ক্লিয়ার কিনা আগে সেটা বলেন, খাতায় লিখে রাখেন যে স্যার এই জিনিসটা ক্লিয়ার, আমাকে যেভাবেই আটকাক আমি আর ধরা খাবো না, এটা একটু বলেন প্লিজ। 5টা জিনিস, ফার্স্ট 1 2 3 4 5, 5টা জিনিস, কিন্তু নাম তার একই, একই বিষয়। একজন কমেন্ট করেন যে বুঝছি, তারপর আমি এবার লিখবো, এবার দেখবো নিষেধাজ্ঞা কি কি ধারাগুলো লাগে সেটা আলোচনা করবো। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান যে স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসেন নিষেধাজ্ঞার অ্যান্সারটা করতে গেলে কি কি ধারা লাগবে। কি কি ধারা লাগে আগে লিখে লিখে রাখেন, যে নিষেধাজ্ঞা ইনজাংশনের যে আপনি অ্যান্সারটা করবেন, নিষেধাজ্ঞার যে অ্যান্সারটা করবেন, নিষেধাজ্ঞার অ্যান্সার করতে গেলে আপনার কি কি উপাদান লাগবে, মানে কি কি আইনের রেফারেন্স গুলো দেওয়া লাগবে নিষেধাজ্ঞায়। নিষেধাজ্ঞার রেফারেন্স গুলো যেগুলো লাগবে, সুনির্দিষ্ট প্রতিকার আইন লাগবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877-এ কি কি লাগবে বলেন তো? সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877-এ প্রথমে লাগবে 5-এর লাগবে, ধারা। আগে লিখে রাখেন, তাহলে আপনার মাথায় আগে ব্রেনে সেট থাকুক যে নিষেধাজ্ঞা আসলে আমি এই ধারাগুলোই বসাবো, তাহলে আর ধারাগুলো মাথা থেকে যাবে না। 5-এর লাগবে, তারপর 6 লাগবে, 6 লাগবে, তারপর আপনার কি লাগবে, 52 থেকে 57 লাগবে, এই জিনিসটা লাগবে আপনাদের। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনার লাগবে দেওয়ানি কার্যাবিধি। 1908। আদেশ 39। হুম হুম, এই কয়টা জিনিস, এই কয়টা জিনিস আপনার দরকার। এই কয়টা জিনিস আপনি নিষেধাজ্ঞা করতে গেলে আপনার এই কয়টা জিনিস খুব লাগবে। এটা আগে লিখে ফেলেন, আগে এটা লিখে ফেলেন, এবার আমরা টপিক ওয়াইজ যাবো। আসলে বুঝতে পারছেন কিনা নিষেধাজ্ঞার প্রশ্ন আসলে আপনার কি কি উপাদান লাগবে? সুনির্দিষ্ট প্রতিকারের 5-এর 6, 52 থেকে 57, এই কয়টা ধারা লাগবে, আর আদেশ লাগবে 39। মাথায় ক্লিয়ার ঢুকছে কিনা আগে সেটা বলেন যে স্যার আমার মাথায় ঢুকছে। এবার আমরা সুন্দর করে পড়ানো শুরু করবো ইনশাআল্লাহ।
এবার আমরা আজকে কিন্তু এই টপিকটাই পড়াবো। এই টপিকটা হেভি, ভেরি হট টপিক। এই টপিকটাতে কোয়েশ্চেন মানে বৃষ্টির মতো কোয়েশ্চেন করে। এই কোয়েশ্চেনটা দুই জায়গায় পাবেন, মানে দেওয়ানিতে কমন করবে নাহলে সুনির্দিষ্টতে কমন করবে, মানে এটা আপনার কোনো মাইন্ড যাবে না। এই টপিকটা যদি ভালো করে শিখে ফেলেন, আজকে ক্লাসটি আমি পুরো এই টপিকই পড়াবো। ওকে, এই ক্লাসটা আজকে এই টপিকই পড়াবো। মানে এটা খুবই, আর সুনির্দিষ্ট প্রতিকার এটা খুব ভয়ঙ্কর একটা আইন, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসে, ভালো করে শিখতে হয়। আসে নিষেধাজ্ঞা। আপনি যেহেতু বাংলায় পরীক্ষা দিবেন, তাই আমি ইংলিশটা লিখবো না। নিষেধাজ্ঞা, আগে নিষেধাজ্ঞাটা সুন্দর করে লেখেন। নিষেধাজ্ঞাটা সুন্দর করে লেখেন। এইবার আসেন, নিষেধাজ্ঞার আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সংজ্ঞা লাগবে। সংজ্ঞা কি লাগবে বলেন তো? একটা আইন আমরা শুরু হবে কি দিয়ে? এটা কমেন্টে লেখেন। এই কমেন্টে কেউ লেখেন, আমরা পরীক্ষার হলে একটা আইন কি দিয়ে শুরু করব? সংজ্ঞা দিয়ে শুরু করব। কি দিয়ে? সংজ্ঞা, নাকি ধারা দিয়ে শুরু করতে হয়? আগে সংজ্ঞা দিয়ে শুরু করতে হয়। সংজ্ঞা, সংজ্ঞাগুলো লিখে রাখেন, মাথায় থাকবে। কমেন্টে লেখেন যে একটা আইন কি দিয়ে শুরু করতে হয়। আইনের সৌন্দর্য হচ্ছে ডেফিনেশন দিয়ে, সংজ্ঞা দিয়ে। আচ্ছা, এবার আসেন নিষেধাজ্ঞার সংজ্ঞাটা আগে লিখে ফেলি। লেখেন, এই কথাটা একটু লিখে রাখেন। নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা হলো, নিষেধাজ্ঞা হলো, এই কথাটা লেখেন। নিষেধাজ্ঞা হলো কি? নিষেধাজ্ঞা কি? নিষেধাজ্ঞা হলো, সব লিখে ফেলেন। এটা বিচার বিভাগীয় কার্যধারা। যেটাকে আমরা বলি জুডিশিয়াল প্রসেস। একটা বিচার বিভাগীয় কার্যধারা নিষেধাজ্ঞা। তারপরে কি? তারপর এটা হচ্ছে একটা আদালতের আদেশ। লিখে ফেলেন, এগুলো আগে সব লিখে ফেলেন। নিষেধাজ্ঞা কি জিনিস? নিষেধাজ্ঞা হচ্ছে একটা, এটা অবশ্যই বিচার বিভাগীয় আদেশ, জুডিশিয়াল অর্ডার। এটা অবশ্যই কি একটা নিরোধকমূলক আদেশ। এটা অবশ্যই একটা কি আদেশ? দেওয়ানি আদেশ। এবং এটা অবশ্যই কি একটি আপিলযোগ্য আদেশ। এই কথাটা সুন্দর করে পরীক্ষা হলে লিখতে পারবেন না, আগে এই অংশটা লেখেন। আজকে নিষেধাজ্ঞা পড়াবো, এইটা যে কি ইম্পর্টেন্ট, লেখেন। এইটা আগে লেখেন, পারবেন না ইনশাল্লাহ? আর বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে এটাও একটু জানান। এই দেখেন, পরীক্ষায় সংজ্ঞা লিখবেন। নিষেধাজ্ঞা হলো একটা বিচার বিভাগীয় আদেশ, এটা একটা আদালতের আদেশ, এটা একটা বিচারিক আদেশ, এটা বিচারিক কার্যধারা, আদালতের আদেশ, বিচারিক আদেশ, নিরোধকমূলক আদেশ, দেওয়ানি আদেশ এবং আপিলযোগ্য আদেশ। এটা পরীক্ষায় এইভাবে লিখতে পারবেন না ইনশাল্লাহ। এইভাবে কেউ লেখে না, এভাবে কি কেউ লেখে না, কারণ তাদের মাথায় গুছানো নাই। এখানে লেখেন, লেখেন যার উদ্দেশ্য হলো, যার উদ্দেশ্য হলো, দেখেন যার উদ্দেশ্য হলো, উদ্দেশ্যটা খুব সুন্দর করে লিখবেন। যার উদ্দেশ্য হলো, এক নাম্বার, এক নাম্বার যে উদ্দেশ্য, কোন পক্ষকে, কোন পক্ষকে কোন কাজ থেকে বিরত রাখা, বিরত রাখা, এটা হচ্ছে প্রধান কাজ।
এটা হচ্ছে প্রধান কাজ আপনার, কোনো পক্ষকে কোনো কাজ থেকে বিরত রাখা। এরপরে কি কাজ? এরপরে লেখেন স্ট্যাটাস কুও, লিখে ফেলেন স্ট্যাটাস কুও। সবাই বলো স্ট্যাটাস কুও, স্ট্যাটাস কুও। হ্যাঁ, স্ট্যাটাস কুও তাৎক্ষণিক দমন। কোনো কাজ থেকে তাৎক্ষণিক দমন করা, এই শব্দগুলি ব্যবহার করতে হবে। অবশ্যই পরীক্ষায় স্ট্যাটাস কুওটা দিবেন, স্যার আপনাকে একটা অন্য রকমের চোখে দেখবে। ওকে, তারপর আপনি কি লিখবেন? চুক্তি ভঙ্গ হওয়া থেকে রোধ করা। চুক্তি ভঙ্গ, চুক্তি ভঙ্গ করা থেকে বিরত রাখা। লেখেন বিরত রাখা, সুন্দর করে লেখেন। আরো লেখেন, এই কথা লিখছেন, এবার লেখেন আরো আছে, লেখা শেষ হয় নাই কিন্তু, আরো আছে। চুক্তি ভঙ্গ হওয়া থেকে বিরত রাখা, তারপরে কি? অপচয় রোধ করা। রোধ করা, তারপর কি? অবৈধ বিক্রি বন্ধ করা। হুম। তারপর কি করা? এটা অপূরণীয় অপূরণীয় ক্ষতি হওয়া থেকে বাঁচানো। এইভাবে করে পরীক্ষায় লিখতে পারবেন না ইনশাল্লাহ? আমার তো বোর্ডে জায়গা নেই যে পাশে লিখেছি। আর আপনারা পরীক্ষা হলে কিভাবে লিখবেন? এভাবে লিখে কি জিরো খাইবেন নাকি একটা একটা করে এরিয়া পরে নিচে 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 লিখতে থাকবেন? কোনটা চান বলেন? আমার এই লেখাটা বুঝতেছেন কিনা বলেন, ভালো লাগলো কিনা এটা একটু আমি শুনতে চাই। একটু বলেন তো আপনার কি ভালো লাগলো, মানে এই স্টাইলে, নাকি আপনাদের মতো জায়গায় ধারায় চলে যাবো? কোনটা চাচ্ছেন? এইভাবে কি যাবো আস্তে আস্তে করে, নাকি ডাইরেক্ট ধারায় চলে যাব? এইভাবে পরীক্ষা হলে এইভাবে লিখতে হবে, এইভাবে পরীক্ষা হলে লিখতে হবে। আগে সংজ্ঞা দেন, এটা কিরকম আদেশ, উদ্দেশ্যটা কি, এরপর আমরা ধারা আস্তে আস্তে যাবো। নিষেধাজ্ঞা এইভাবে শুরু করবেন, প্রশ্ন যেখান থেকেই করুক। এবার আপনারা একটু কথা বলেন, কেউ একটা কথা বলেন যে আমার ক্লাসটা কি ভালো লাগছে কিনা বলেন। আর সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে নিষেধাজ্ঞা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার 7টা প্রতিকারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। কথাটা কি বুঝতে পেরেছেন কিনা বলেন? হ্যালো? জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু স্যার ওই যে সাউন্ড মাঝে মাঝে আপ ডাউন করছে, মাঝে মাঝে ক্লিয়ার, মাঝে মাঝে মানে একটু কম পাচ্ছি। আসলে মোবাইলটা, আসলে মোবাইলে এই অনলাইনে তো আমরা তো চেষ্টা করছি। আর আশা করি আপনি একটু হ্যাঁ হ্যাঁ। মোবাইলটা একটু চেক করেন, ইনশাল্লাহ আশা করি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, না স্যার, এইভাবে। ঠিক আছে, ক্লিয়ার আছে, কিন্তু মাঝে মাঝে একটু স্লো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপু, আসলে এখানে আসলে কারো জি জি হাত জি। নেই, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি চেষ্টা করবো। আচ্ছা, কালকে অন্য একটা দিয়ে চেষ্টা করবো। কিন্তু আগের চাইতে তো সাউন্ড ভালো, আগে তো না না, সাউন্ড। ক্লিয়ার। ওই যে আপনি নতুন যেটা নিয়েছেন, গতকালকে ক্লাসটা তো অনেক সুন্দর করেছি। হ্যাঁ আজকে কি সে নতুনটা থেকেই করছেন? হ্যাঁ, নতুনটা এর থেকেই করছি, নতুনটা থেকেই করছি, হয়তো বা একটু নেটওয়ার্ক সবসময় সেম থাকে না তো, ব্লুটুথের ব্যাপার আচ্ছা তো। আচ্ছা, ওই আচ্ছা যে ঠিক আছে। মাউথ মাউথ হয়তো মাউথ আগে পরে হয়ে গেলে এটা মাউথ হয়তো এদিক ওদিক হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখতেছি। ধন্যবাদ। হ্যাঁ, নেট ইস্যু, নেট ইস্যু, ঠিক আছে। আচ্ছা, মাউথ সামনে আছে। আচ্ছা, এইবার আশা করি একেবারে সামনে মাউথ আছে। এবার আশা করি একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। ঠিক আছে, এবার আশা করি শুনতে পাচ্ছেন, একেবারে মুখের সামনে আছে। তো আপনারা লিখে ফেলছেন কিনা আমাকে একটু জানান। দ্রুত লিখে ফেলেন, দ্রুত। এইভাবে আগে দ্রুত লিখে ফেলেন। ঠিক আছে, আশা করি আমি একদম এবার মুখের সামনে আছে, একদম মুখের সামনে লাগানো, আশা করি এবার শুনতে পাচ্ছেন। আর এটা একটু কেউ বলেন যে ডান, ডান হয়ে গেছে। হুম, আচ্ছা, লেখা শেষ। আচ্ছা, ডান, এবার মুছে ফেলতেছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এবার মুছে ফেলতেছি। এবার আসেন নিষেধাজ্ঞার যে জিনিসটা, সুন্দর করে এইভাবে পরীক্ষা হলে এইভাবেই লিখতে হবে। আপনার সকল উদ্দেশ্য শেষ, এবার যে জিনিসটা লাগবে, এবার সুন্দর করে লিখবেন।
ঠিক এইভাবেই লিখবেন। নিষেধাজ্ঞা লিখে একটা দাগ দিবেন, দাগ দিয়ে বলবেন এইভাবে না, এইভাবে না, এইভাবে লিখলে খারাপ দেখাবে। এবার পরের পৃষ্ঠায় চলে যান, সংজ্ঞা দেওয়া শেষ, এরপর লিখবেন এইভাবে, এইভাবে লিখবেন, সুন্দর করে আগে লিখবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এভাবে সুন্দর করে লেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। 1877 1 নং আইন। এবার লিখবেন, সুন্দর করে লিখবেন, সুন্দর করে লিখবেন এইভাবে করে। প্রেজেন্ট ইওর প্রেজেন্টেশন মাস্ট বি টপ নচ। হ্যাঁ, আপনার টপ নচ প্রেজেন্টেশন দরকার লিখিততে পাস করার জন্য। আচ্ছা, বিষয়বস্তু, বিষয়, এই যে বিষয়, দরখাস্তের মতো লিখবেন, বিষয় নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা, সুন্দর করে এইভাবেই লিখবেন। তারপর হচ্ছে ধারা, ধারা ধারা সরি সরি, ধারাই ধারাই, সরি, আপনি তো আইন উপরে লিখিয়ে দিয়েছেন। ধারা 5 গ, 6, 52 থেকে 57, এই। তারপর লিখবেন আদালতের ক্ষমতা, সুন্দর করে লেখেন, সুন্দর করে লেখেন, এগুলো বুলেট পয়েন্ট করে লিখতে হবে, বুলেট পয়েন্ট লেখেন। সুবিবেচনামূলক, অবভিয়াসলি এটা ডিসক্রিশনারি পাওয়ার, সুবিবেচনামূলক ক্ষমতা। হ্যাঁ, এইভাবে লিখতে থাকেন। তারপর হচ্ছে প্রতিকার লেখেন, প্রতিকার লেখেন, প্রতিকার হচ্ছে আপিল, এটা একটা আপিল, প্রতিকার হচ্ছে আপিল, আপনি আপিল করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলি সব আছে। আচ্ছা, প্রতিকার, প্রতিকার আপিল লিখে ফেলেন, লিখে ফেলেন, প্রতিকার আপিল লিখে ফেলেন, এগুলি লিখে ফেলেন, প্রতিকার আপিল। এবার লেখেন কোর্ট ফি, কোর্ট ফি মূল্যানুপাতিক হারে, মূল্যানুপাতিক হারে। এভাবে লেখেন তামাদি, তামাদি লেখেন। এখানে কোর্ট ফি, এটা তো অবশ্যই লিখবেন। এবার এখানে লিখবেন অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, তামাদি। তামাদি হচ্ছে এইভাবে লেখা যাবে না, 6 বছর লেখা যাবে না, লিখতে হবে তামাদি আইন। আপনি সংজ্ঞা দিলেন, উদ্দেশ্য দিলেন, এবার আপনি একটা কি করলেন, স্মারকলিপি দিলেন, এরপর আপনি ধারায় যাবেন।
এই অংশটা লেখেন। এগুলি লিখতে আপনার সময় লাগবে সারা গায়ে, একদম মুখস্থ ঠোঁটের আগায় থাকবে তো, সারা গায়ে আপনার লাগবে শুধুমাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যে পুরো খেলা আপনি খেলে আসতে পারবেন মুখস্থ ঠোঁটের আগায়। অল্প অল্প লেখা, কিন্তু লিখলে 2 পৃষ্ঠা ভরে যাবে, স্যারেরও দেখে মন ভরবে। ঠিক আছে, আপনি এগুলি না লিখে যদি গল্প 100 পৃষ্ঠা লিখে আর আপনি ফেল। কারণ আইন আপনার মূল কথা লিখতে হয়, আইনে আপনি গল্প, আপনি উপন্যাসের মতো সব লিখে আসছেন, গল্পের মতো আইন পড়ে গেছে, তাহলে জীবনে কোনোদিন পাশ করা যাবে না। স্যার আমি 60 পৃষ্ঠা লিখছি, স্যারে 1 নাম্বার করে দিলেও তো 60 পেতাম, তাও ফেল করলাম। ফেল কেন করছেন? আপনার কথার মধ্যে কন্টেন্টে কোনো, স্যার স্যার এক দিয়ে কি রিটেন, এটাই রিটেন ব্যাচ রে ভাই, এটাই রিটেন। আপনি কোন দুনিয়ায় আছেন? এইটাই রিটেন ব্যাচ। ঠিক আছে, এটা লিখিত ব্যাচ। আচ্ছা ঠিক আছে, এইটা তাও দেখেন, তাও খেয়াল করেন এই যে এই জিনিসটা, এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি বলেন মুছে ফেলবো কিনা বলেন। এবার আমরা ধারায় চলে যাব, এবার আমরা ধারায় চলে যাব, আপনাকে পুরো ধারা আলোকপাতটা সুন্দর করে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা এতটুকু বুঝছেন কিনা আগে বলেন যে স্যার বুঝছি। আচ্ছা, হুম, আচ্ছা এভাবে লিখে ফেলেন, পরীক্ষায় এভাবেই মারবেন, এগুলো মুখস্থ বিদ্যা, টাস টাস করে মেরে ফেলবেন, টাস টাস করে একটা একটা করে দিয়ে দিবেন। আচ্ছা, এবার আসেন এই অংশটা মুছে ফেলেন। লেখেন, যারা পাচ্ছে দেখো, যা করা, যা করা উচিত না তা করা হতে বিরত রাখা। এই কথাটা সুন্দর করে লেখেন। আমরা কিন্তু ধারাবাহিক ভাবে এখন যাবো। যা করা উচিত না তা করা হতে বিরত রাখা। ঠিক আছে, যা করা উচিত না। এবার লেখেন ধারা 6, সুন্দর করে লেখেন। ধারা 5-এর লেখেন সুন্দর করে। 6 ধারা এই কথা বলছে, ধারা 5-এর উল্লেখিত বিষয়কে, 5-এর উল্লেখিত বিষয়কে কি বলা হয়? নিরোধকমূলক প্রতিকার। হুম, এটাকে যাকে আমরা বলি প্রিভেন্টিভলি ধারা, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকারণে 5-এর বলা হচ্ছে যা করা উচিত না আদালত তা করা থেকে কোনো পক্ষকে বিরত রাখে। ঠিক আছে, 6-এর ধারা 6-তে বলতেছে 5-এর এই উল্লেখিত বিষয়কে নিরোধকমূলক প্রতিকার বলা হয়। ঠিক আছে, এরপর আপনি লেখেন, ধারা 52। এবার আপনি সুন্দর করে লেখেন এই কথাটা, এই কথাটা সুন্দর করে লেখেন।
আশা করি এই অংশটা বুঝছেন। তাহলে নিরোধকমূলক প্রতিকার ইনজাংশন বা নিষেধাজ্ঞার মাধ্যমে প্রদান করা হয়। আশা করি এই সিরিয়াল ল্যাশটা কি মনে থাকবে আপনাদের, একটু বলেন তো। আগে আপনারা ইয়েস নো বলেন, এই ল্যাশটা আপনার মনে থাকবে কিনা বলেন। পাঁচের গতে বলা আছে যা করা উচিত না আদালত তা করা থেকে কাউকে বিরত রাখে। ধারা 6-তে বলা আছে পাঁচের গয়ের এই উল্লিখিত বিষয়কে নিরোধকমূলক প্রতিকার বলে, এবং ধারা 52-তে বলা আছে নিরোধকমূলক প্রতিকার নিষেধাজ্ঞার মাধ্যমে প্রদান করা হয়। আপনি লেজুরটা ধরতে পারছেন কিনা বলেন। নিষেধাজ্ঞার জন্ম হয়েছে নিচে, আপনি একটু ইয়েস নো কিছু বলেন, কেউ আপনি কঠিন লাগলেও বলেন, সহজ লাগলেও বলেন। ধারা 5-এর গ, এই দেখেন নিষেধাজ্ঞার জন্ম হয়েছে 5-এর গতে, যা করা উচিত না তা করা থেকে আদালত কোনো পক্ষকে বিরত করে। তারপর এই দেখেন এই জিনিসটাই বলতেছে 6 ধারায়, 6 ধারা বলতেছে এর নাম দিলাম নিরোধকমূলক প্রতিকার, প্রিভেন্টিভ রিলিফ। এরপর ধারা 52-তে বলতেছে এই নিরোধকমূলক প্রতিকার নিষেধাজ্ঞার মাধ্যমে প্রদান করা হয়। আপনি জিনিসটা বুঝতে পারছেন কিনা বলেন। আসলে নিষেধাজ্ঞার জন্মটা কোথায় হয়েছে? ধারা 5-এর গতে। তারপরে কি হয়েছে, ধারা 6-তে বলছে যে 5-এর গতে যে কথাটা ছিল এর নাম কি, নিরোধকমূলক প্রতিকার। আর ধারা 52-তে বলছে যে নিরোধকমূলক প্রতিকার নিষেধাজ্ঞার মাধ্যমে প্রদান করা হয়। পরীক্ষা এভাবে লিখে আসতে পারবেন না বলেন, ইনশাআল্লাহ পারবেন কিনা বলেন। সহজ লাগে না কঠিন লাগে? আবার বুঝাচ্ছি, এরা হচ্ছে গোড়া, একদম আইনের গোড়া। নিষেধাজ্ঞা থেকে প্রশ্ন, এই গোড়া ধরে অ্যান্সার করতে হবে। যা করা উচিত না তা করা হতে বিরত রাখা। এবার লেখেন ধারা 6, 5-এর গয়ের উল্লিখিত বিষয়কে নিরোধকমূলক প্রতিকার বলে। ধারা 52 নিরোধকমূলক প্রতিকার নিষেধাজ্ঞার মাধ্যমে প্রদান করা হয়। এবার একটু সকলে বলেন যে ক্লিয়ার কিনা, আপনি আগে সেটা বলেন। আগে আপনি ক্লিয়ার কিনা সেটা বলেন, আগে আমার সেটা জানতে হবে। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। এটা হয় সুনির্দিষ্ট প্রতিকারে আসবে, নতুবা আপনার দিওয়ানিতে আসবে। এটা কোনো মাইন্ড নেই আপনার, ঠিক আছে? যদি সুনির্দিষ্ট প্রতিকারে আসে আর দেওয়ানিতে আসবে না তখন, আর দেওয়ানিতে আসে সুনির্দিষ্ট প্রতিকারে আসবে না। বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। আমি মুছে দিব বলেন, ইয়েস নো বলেন, স্যার মুছে দেন। আচ্ছা, এবার আসেন। এই যে এত কথা যে লিখলেন, এখন একটু স্যার একটু নিজেকে পেঁচায় ফেলাইছে। স্যারেরও একটু প্যাচ লাগলো যে ছেলেটা এইভাবে করে লিখলো। একটু আমার আর একটু বুঝাইতে পারলে কত ভালো হইতো। শুধু লেখেই গেল, আমাকে তো একটু বুঝাইলো না। এই স্যারের মনের ইচ্ছাটা আপনি একটু তখন পূরণ করবেন পরীক্ষার। মূল কথা, এই যে পয়েন্ট করে লেখেন মূল কথা, সুন্দর করে একটা পয়েন্ট দিবেন। মূল কথা, মূল কথা হলো কি, আপনি যদি ওই সুনির্দিষ্ট প্রতিকার 9 নম্বর আছে আর ধারার আইনের নাম লেখা লাগবে না। ধারা 5-এর গ মোতাবেক একটু ব্যাখ্যা দিবেন আর কি। মোতাবেক আদালত, এই যে আগে আদালত শব্দটা লেখেন নাই, এখন এই ব্যাখ্যায় লিখবেন আদালত কোন পক্ষকে, কোন পক্ষকে কোন কাজ করা থেকে বিরত থাকার আদেশ করেন। যা, এই যে বুলেট পয়েন্ট দিবেন লিখতে লিখতে, এই যে যা ধারা 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 6 মোতাবেক নিরোধকমূলক প্রতিকার। যা ধারা 6 মোতাবেক নিরোধকমূলক প্রতিকার। এবার লেখেন ধারা 52 মতে নিষেধাজ্ঞার মাধ্যমে তা প্রদান করা হয়। এই দেখেন একদম আপনার পানির মতো ক্লিয়ার। আপনি নিষেধাজ্ঞায় ধীরে ধীরে এগিয়ে গেলেন। ওকে, নিষেধাজ্ঞা এভাবে ধীরে 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 আপনি এগিয়ে গেলেন।
স্যার আস্তে আস্তে আপনাকে বুঝে ফেললে, এগুলি লিখতে সারা গায়ে লাগে 10 থেকে 12 মিনিট, মুখস্থ বিদ্যা থাকবে, সুন্দর করে মেরে দিবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন, এবার ধারা 52-তে চলে যান। আপনি এটা লিখছেন, নিরোধকমূলক প্রতিকার কিসের মাধ্যমে দেওয়া হয়? নিষেধাজ্ঞার মাধ্যমে দেওয়া হয়। প্রদান করা হয় নিরোধকমূলক প্রতিকার নিষেধাজ্ঞার মাধ্যমে প্রদান করে। এইবার লেখেন, নিষেধাজ্ঞা দুই প্রকার। নিষেধাজ্ঞা ধারা 52 মতে কয় প্রকার? দুই প্রকার। এক নম্বরে লেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা, দুই নম্বরে লেখেন চিরস্থায়ী নিষেধাজ্ঞা। দেখেন এই কথাটা চমৎকার ভাবে লিখে ফেলতে হবে, ওকে? ঠিক আছে, অস্থায়ী নিষেধাজ্ঞা। এবার ইংলিশটা লিখে রাখেন, অস্থায়ী নিষেধাজ্ঞা ইংলিশটা হচ্ছে টেম্পোরারি ইনজাংশন। সেটা হচ্ছে পারপিচুয়াল। চিরস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে পারপিচুয়াল ইনজাংশন। ইনশাল্লাহ পারবেন কিনা বলেন, আগে বলেন পারবেন কিনা বলেন। এটা একটা খুবই ওয়াইড একটা টপিক, আপনি বুঝতেছেন কিনা বলেন। ইনজাংশন কিন্তু একটু পেঁচানো, একটু ট্রিকি, ওকে? আপনি বুঝতেছেন কিনা সেটা বলেন, যে স্যার আমি বুঝেছি। এই ধারা 52 আপনার বুঝছে, মাথায় ঢুকছে কিনা বলেন। আমার সাথে একটু কথা বলতে হবে, ধারা 52 আপনার মাথায় ঢুকলো কিনা বলেন, যে নিরোধকমূলক প্রতিকার নিষেধাজ্ঞার মাধ্যমে প্রদান করা হয়। নিরোধকমূলক প্রতিকার হচ্ছে দুই প্রকার, নিরোধকমূলক প্রতিকার হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, অস্থায়ী নিষেধাজ্ঞা এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা। ঠিক আছে, এই জিনিসটা খুব মাথায় রাখবেন ইনশাআল্লাহ। এবার আসেন, এবার আমরা ধারা 52 শেষ, এবার 53 আর 54। ইটস ভেরি ইজি, ইটস ভেরি ভেরি ইজি। 53 54 কি কি আপনার মাথায় রাখা লাগবে না। এই যে 52-তে নিষেধাজ্ঞা দুই প্রকার, এই অস্থায়ী নিষেধাজ্ঞা সম্বন্ধে বলা আছে 53 ধারায়, আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা বলা আছে 54 ধারায়। এই ধারা দুই কি আর মুখস্থ করা লাগবে বলেন? অস্থায়ী নিষেধাজ্ঞা কততে বলা আছে? 53-তে। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা কততে বলা আছে? 54-তে। বুঝতে পারছেন কিনা এটা একটু বলেন, এই জিনিসটা বুঝছেন কিনা বলেন। আমার কি আর দ্বিতীয়বার ধারা মুখস্থ করা লাগবে? অস্থায়ী নিষেধাজ্ঞা 53-তে বলা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা কততে বলা? 54-তে বলা। এই যে বলেন স্যার বুঝছি, এটা একটু বলেন যে স্যার বুঝেছি, এটা বলেন। একবার বলেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা 53-তে বলা, ধারা 53-তে। 54-তে কি বলা? চিরস্থায়ী নিষেধাজ্ঞা বলা। নিষেধাজ্ঞার প্রকারভেদ কততে বলা? 52-তে। অস্থায়ী নিষেধাজ্ঞা 53-তে, চিরস্থায়ী নিষেধাজ্ঞা কততে? 54-তে। পারবেন কিনা বলেন, কমেন্ট করেন, পারবেন কিনা বলেন, ইনশাল্লাহ বলেন পারবেন কিনা। এটা অনেক ইম্পর্টেন্ট, এখানে একটু না বুঝে পড়াইলে পুরো নিষেধাজ্ঞা আপনার মাথায়
হিবিজিবি খেয়ে যাবে। আচ্ছা, এবার আসেন, চলে আসেন, এবার চলে আসেন। এবার আসেন ধারা 53, খুব সিরিয়াসলি দেখেন। ধারা 53 খেয়াল করেন, ধারা 53 কি বলা বলেন তো? অস্থায়ী নিষেধাজ্ঞা বলা। এই অস্থায়ী নিষেধাজ্ঞা এর ইংলিশটা কি জানেন? এর ইংলিশটা হচ্ছে টেম্পোরারি ইনজাংশন। লিখে ফেলেন। অস্থায়ী নিষেধাজ্ঞার নাম কি? টেম্পোরারি ইনজাংশন। তো এই টেম্পোরারি ইনজাংশন দুই জায়গায় পড়তে হয়। কয় জায়গায় আছে বলেন তো আইনের? এই দেখেন, খেলাটা বুঝতে হবে আপনাকে, আপনার খেলাটা তো চমৎকার ভাবে বুঝতে হবে। এই দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 ধারা 53 বলা আছে অস্থায়ী নিষেধাজ্ঞা। এবং এই জিনিসটা আবার বলা আছে কোথাতে? দেওয়ানি কার্যাবিধিতে। খেলেন, দেওয়ানি কার্যাবিধি 1908। আদেশ কত বলেন তো? আদেশ 39। এই অংশটা থেকে, এই দুইটা অংশ থেকে, এই অংশ যে লিখলাম না, এটা দেওয়ানি অংশ থেকে এই এই একটা অ্যান্সার করা যায়। এই অংশটা থেকে দিওয়ানিতে আসে, অর্থাৎ নিষেধাজ্ঞা পড়লে আপনার দুইটা সাবজেক্ট কভার হয়। এটা হয়তো সিপিসি তে কমন পড়বে নিষেধাজ্ঞা, নতুবা সিপিসি তে অস্থায়ী নিষেধাজ্ঞা হিসেবে কমন পড়বে, নইলে আপনার এই যে স্যার এক সুনির্দিষ্ট প্রতিকার আইনে নিষেধাজ্ঞা কমন পড়বে। এই কথাটা কি বাংলা বুঝছেন কি বলেন? মানে নিষেধাজ্ঞা পড়লে আপনার দুই জায়গায় প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে, হয় দেওয়ানিতে আসবে নইলে সুনির্দিষ্ট প্রতিকারে আসবে। কথা কি বুঝেছেন না বুঝুন না, আগে সেটা বলেন। যে স্যার বুঝছি, স্যার বুঝি নাই, আগে এটা বলেন। মানে নিষেধাজ্ঞা পড়লে আপনার দুইটা সাবজেক্টে প্রশ্ন কভার হয়, হয় দিওয়ানিতে আসে নলে সুনির্দিষ্ট প্রতিকারে আসে। তো নিষেধাজ্ঞা পড়লে সারা জীবন কোর্ট প্র্যাকটিস করেও কিছু খাওয়া যায়। কথা কি বুঝছেন? আপনি একা বুঝলেও তো হবে না, বাকিরা বুঝছে কিনা একটু বলেন কমেন্ট করে। বাকিরা বুঝছেন? আচ্ছা, আচ্ছা, এই অংশটা খুব ইম্পর্টেন্ট। এটা লিখছেন কিনা বলেন, লিখেছেন কিনা বলেন, লিখেছেন, লিখেছেন, আচ্ছা লিখেছেন কিনা বলেন। আচ্ছা, এবার খেয়াল করেন, এইবার আসেন, এবার আসেন যে জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। আসেন ধারা 53 দেখে মানুষ। লেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা। দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা। এবার দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা সম্বন্ধে এখানে কি কি বলা আছে, সেগুলো আসেন আমরা লিখে ফেলি।
লেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা। দেখেন এটি একটি আদেশ। অস্থায়ী নিষেধাজ্ঞা কি? একটি আদেশ। প্রতিকার আপিল। আপিলযোগ্য। আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা। কোর্ট ফি অ্যাড ভ্যালোরাম লিখে ফেলেন। এই অংশগুলি লেখেন, মানে মূল্যানুপাতিক হারে। ওকে, মূল্যানুপাতিক হারে। মূল্যানুপাতিক হারে কোর্ট ফি দেওয়া হয়। ওকে, তারপর লেখেন এগুলো সব যে কটা কথা বললাম, যে কটা কথা বললাম সব হচ্ছে 53 ধারার বিষয়বস্তু। ধারা 53, ধারা 53 আমি শেষ করিনি। এইবার যে জিনিসটা মাথায় রাখবেন, অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী মানে কি? অস্থায়ী মানে কি? অস্থায়ী মানে কি? অস্থায়ী মানে হচ্ছে যেটা স্থায়ী না, যেটা চিরকাল থাকবে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। এই কথাটা বাংলা কে বুঝছেন আমারে বলেন। অস্থায়ী মানে কি? যেটা চিরস্থায়ী না, মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। কথাটা কি বুঝছেন কিনা বলেন। অস্থায়ী মানে কি? যা চিরস্থায়ী না, একটা, ওটা তো স্ট্যাটাস কো, ঠিক আছে সাইম স্যার, এই কথাটা বোঝার চেষ্টা করেন। অস্থায়ী মানে কি? যা চিরস্থায়ী না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। এটা বুঝতে পারছেন কিনা বলেন। অর্থাৎ যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বলবৎ থাকে। অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা আদালতের একটি আদেশ যা নির্দিষ্ট সময় পর্যন্ত বলবৎ থাকে। ঠিক আছে, যা যা দেওয়ানি পন্থা বা দেওয়ানি কার্যাবিধি 1908, যা দিওয়ানি কার্যাবিধি 1908 অনুসরণ করে। বাস, এটা লিখলেই ধারা 53 শেষ। এবার আমরা এই যে 39, এবার 39-এ চলে যাব। কথা কি বুঝেছেন? একটা লেজ আছে, আইনটা খালি পড়াইলেই হয়। আইনে একটা বহুত সুন্দর লেজ থাকে। এই অংশটা ক্লিয়ার বুঝছেন কিনা আগে সেটা বলেন। আগে সেটা বলেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন ধারা 53, অস্থায়ী নিষেধাজ্ঞা এটি একটি আদেশ যার প্রতিকার আপিল যোগ্য, যেটা অ্যাপিলেবল অর্ডার, এবং আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা। কোর্ট ফি হচ্ছে অ্যাড ভ্যালোরাম।
অ্যাড ভ্যালোরাম এবং যা মূল্যানুপাতিক হারে কি করে, আর এটা অস্থায়ী নিষেধাজ্ঞা একটি আদেশ যা নির্দিষ্ট সময় পর্যন্ত বলবৎ থাকে, যা দেওয়ানি পন্থা মেনে চলে এবং আদেশ ৩৯ অনুসরণ করে। এটা একটু আপনারা মেহেরবানি করে লিখে ফেলেন, লিখে আমাকে একটু জানান যে স্যার লিখে ফেলেছি। পরীক্ষা আপনারা এভাবেই গুছিয়ে লিখবেন, পরীক্ষা যেভাবেই প্রশ্ন আসুক আপনারা তো আটকাচ্ছেন না ইনশাআল্লাহ। ওই এই তোরা কি শুরু করছিস? তুই মোবাইলটা মাসাবি, আর মাথাটা গরম করতেছ, কাস্টমারের সাথে কথা বলো, কাস্টমার সব লেখো, কি লেখে? তুই দাবি কেমন মাথা আছে? মাসাবির মোবাইল ঠিক খেলতেছো? কাস্টমার ডিলার ফোনে একটু টেলিফোনে কথা বলতে পারো না তুমি? একটা একটা কথা বলো। একটা একটা করে কথা বলো ভাই, কিছু টাকা আসুক। বুঝলো না তুমি? এখন অনেক টাকা মাইরে রয়েছে রাস্তায় শোনা, ৪৫০০ টাকা মারছি। এক দুইটা টাকা, এই ৭,০০০ মাইরে দিন কালকে। এই টাকাটি না উঠলে হবে? বুঝো না ভাই, কষ্টটা তুই না বুঝলে বুঝবো কেটা? আচ্ছা, হুম, আচ্ছা ঠিক আছে এখন। আচ্ছা এবার আসেন, এবার আসেন ধারা ৩৯-এ চলে যেতে হবে, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা শেষ। আচ্ছা তুই বুঝোস না বুঝো, কিন্তু ঝাড়ুর বাড়ি কিন্তু কম খায় নাই, আবার হাইট দিয়ে ঝাড়ুর বাড়ি খেয়ে গেছে তোর ভাবি, কিন্তু কম ঝাড়ুর বাড়ি খায় নাই, কিন্তু অনেক খাইছে। শ্বশুর শাশুড়ি আমাকে শিক্ষা হইব অনেকটা। এত টাকা কাল্লারে যুদ্ধ করতেছে বলছে। হম, এবার দেওয়ানি কার্যাবিধি। নিয়ে যাও, মাসুমরা নিয়ে যাও। আমি চুপচাপ বসে কথা কয় না, শোনা যায় না, নিমিশে কথা কয়। আচ্ছা, দেওয়ানি কার্যাবিধি ১৯০৮, আদেশ ৩৯ লেখেন। আদেশ ৩৯ কি বলা আছে? অস্থায়ী নিষেধাজ্ঞা। ১০, ২০, ৩০। আচ্ছা এইভাবে কি লেখা ৩৯? প্রমাণ সংখ্যাটা নিজেই তো ভুলে গেছি। অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে বলা আছে, ওকে। আদেশ ৩৯ অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে বলা আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। এইবার লেখেন বিধি ১। এবার বিধি ১টা লিখে ফেলেন। বিধি ১, সুন্দর করে লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবেই লেখা। হ্যাঁ হ্যাঁ, আমি রোমান সংখ্যা ভুলে গেছি। আবার একটু দেখান তো, আবার একটু দেখান তো, আমি বুঝিনি, আবার একটু দেখান তো। এক্সএল, হ্যাঁ এক্সএল দেওয়া না, এক্সএল। হুম, আচ্ছা। তো এবার খেয়াল করে দেখেন বিধি একে কি বলতেছে। বিধি একে বলতেছে, এই দেখেন এই জিনিস, তিনটা জিনিস লিখে ফেলেন। এই কয়েকটা জিনিস বিধি একে বলা আছে। এক, অস্থায়ী নিষেধাজ্ঞা স্থাবর ও অস্থাবর উভয় সম্পত্তিতে প্রযোজ্য।
স্থাবর অস্থাবর উভয় সম্পত্তিতে কি প্রযোজ্য? পারবেন না ইনশাল্লাহ, লিখে ফেলেন, এগুলি পরীক্ষা আসবে, ধুম দিয়ে আসবে, হুদা আসবে। আচ্ছা, এই আদেশ, এই আদেশটি মঞ্জুর করা, এই আদেশটি মঞ্জুর করা আদালতের জন্য কি ক্ষমতা? আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা। আদালতের জন্য সুবিবেচনামূলক ক্ষমতা। লেখেন, সুবিবেচনামূলক ক্ষমতা। সুন্দর করে লেখেন, সুবিবেচনামূলক ক্ষমতা। এই আদেশটা মঞ্জুর করা আদালতের জন্য সুবিবেচনামূলক ক্ষমতা। জি জি জি, এভাবে লিখে ফেলেন, সুবিবেচনামূলক ক্ষমতা। এগুলো পরীক্ষা বারবার আসতেছে, ধম দিয়ে আসতেছে। তারপর এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা কি? সুন্দর করে গুছাইয়া লেখেন। বিধি একই, সব কথা বলা আছে। উদ্দেশ্য, উদ্দেশ্য, এই যে উদ্দেশ্যটা কি, এটার উদ্দেশ্যটা হচ্ছে, সুন্দর করে লেখেন, স্ট্যাটাস কুও। স্ট্যাটাস কুও, স্ট্যাটাস কুও, স্ট্যাটাস কুও অর্থাৎ অর্থ কি? অর্থাৎ হচ্ছে কোনো জিনিস, অর্থাৎ তাৎক্ষণিক দমন করা। স্ট্যাটাস কুও বা কি? তাৎক্ষণিক দমন করা, কোনো জিনিসটাকে তাৎক্ষণিক দমন করা, এটা হচ্ছে স্ট্যাটাস কুও। এবং এর অর্থ কি? স্ট্যাটাস কুয়োর এবার শর্তগুলি দেখেন। স্ট্যাটাস কুও তাৎক্ষণিক দমন করা, এবং তারপর আর কি কি উদ্দেশ্য? একটা গেল, এগুলো একটা তাৎক্ষণিক দমন করা। এরপর হচ্ছে পূর্বের অবস্থায় ফিরানো, লিখে ফেলেন, পূর্বের অবস্থায়, অবস্থায় ফিরানো, ফিরানো। 3 নম্বরে লেখেন, অপরিবর্তনীয় রাখা, কোন জিনিস অপরিবর্তনীয় রাখা। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সুন্দর করে লিখে রাখেন। স্ট্যাটাস কুও করা, তাৎক্ষণিক দমন করা, কোনো বস্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, কোনো কোনো বস্তুর অপরিবর্তনীয় রাখা। ঠিক আছে, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। এগুলি বারবার বারবার করে পরীক্ষা আসে, এগুলি লিখতে থাকেন, লিখতে থাকেন, এগুলি লিখতে থাকেন। এই দেখেন, বিধি এক এখনো শেষ হয়নি, আমি যেহেতু গুছাই দিতেছি, এগুলি আপনারা সুন্দর করে পরীক্ষার জন্য এভাবেই রাখবেন। লেখেন, কোন সম্পদের, কোন সম্পদের, লেখেন, কোন সম্পদের ক্ষতি, কোন সম্পদের অপচয়, অপচয়, ক্ষতি, পরিবর্তন এবং অবৈধ বিক্রি ইত্যাদি দমনের জন্য আদালত স্ট্যাটাস কুও, স্ট্যাটাস কুও অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়। অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে। সুন্দর করে পারবেন না ইনশাল্লাহ, একটু লিখে রাখেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলি পরীক্ষার জন্য। এরা দেওয়ানি সাইডে ভেরি ইম্পর্টেন্ট, দেওয়ানি থেকে আসলে ভেঙে চুরে প্রশ্ন আসে। ঠিক আছে, তারা এবার এই জিনিসটা লেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞা করার জন্য যা যা করতে হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা কি করতে হয়? অস্থায়ী নিষেধাজ্ঞার কি লিখে ফেলেন এখানে, সুন্দর করে লেখেন, এই জায়গাটা লিখে ফেলেন আগে। অস্থায়ী নিষেধাজ্ঞা প্রতিকার,
প্রতিকার আপিল এবং কি হলফনামা জমা দিতে হয়। হলফনামা জমা দিতে হয়। এই দেখেন সুন্দর করে এবার লিখতে থাকেন একটা একটা করে। আশা করি বুঝতে পারছেন প্রশ্ন আর কোথা থেকে আসবে বলেন তো। প্রশ্ন আসার তো রাস্তাই নেই, সুন্দর করে লেখেন। লেখা শেষ হলে আমাকে একটু বলেন। ওই ওই প্রশ্ন কি হয়েছে, কি অবস্থা? প্রশ্ন কি কি ফোন টোন দাও না কেন? ফোন দিলে টেকা আইব, তাড়াতাড়ি ফোন দাও। তোমরা কেমনে বাড়ি যাবা, টেকা বাইর করে মাসুম? টাকা পয়সা বাইর কর, কেমনে বাড়ি যাবি? টাকা না বাইর করে ভালো হয়ে যাবি কেমনে বাড়ি? কালকে টাকা 7,000 আছে, বুস্ট করে দিতে হইব সব। সবাই সবাই লিখলে আমাকে একটু বলেন। সবাই লেখা শেষ হলে আমাকে একটু বলেন। এই জিনিসটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। লেখা শেষ করলে আমাকে একটু বলেন। আমি একটু সুন্দর করে বুঝাই দিই। দেওয়ানি কার্যাবিধি 1908 আদেশ 39 অস্থায়ী নিষেধাজ্ঞা সম্বন্ধে বলা আছে। বিধি একে বলা আছে অস্থায়ী নিষেধাজ্ঞা স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। এটি এই আদেশটি মঞ্জুর করা আদালতের জন্য সুবিবেচনামূলক ক্ষমতা এবং এর উদ্দেশ্য হচ্ছে স্ট্যাটাস কুয়ো বা তাৎক্ষণিক দমন, কোন সম্পদকে পূর্বের অবস্থায় ফিরানো বা অপরিবর্তনীয় রাখা। অর্থাৎ কোন সম্পদের অপচয় ক্ষতি পরিবর্তন এবং অবৈধ বিক্রি ইত্যাদি দমনের জন্য আদালত স্ট্যাটাস কুয়ো অথবা অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে। অস্থায়ী নিষেধাজ্ঞা এর প্রতিকার হচ্ছে আপিল এবং হলফনামা জমা দিতে হয়। পারবেন না ইনশাল্লাহ? বলেন তো আপনারা পারবেন কিনা সেটা বলেন। হুম, আশা করি আপনারা সকলেই পারবেন। এই অংশটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, এবার মুছে ফেলি। আবার লেখেন আদেশ 39, লেখেন বিধি 2। আদেশ 39 বিধি 2 তে বলা আছে অস্থায়ী নিষেধাজ্ঞা দুই কারণে মঞ্জুর করা হয়। ঠিক আছে? আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন। আদালত কখন অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করেন? এক হচ্ছে চুক্তি ভঙ্গ রোধের সময়, যখন দেখতেছে নিষেধাজ্ঞা না দিলে চুক্তিটা ভেঙে ফেলবে। চুক্তি ভঙ্গ রোধ করার জন্য। 2 নম্বর হচ্ছে সম্পত্তির ক্ষতি সাধন থেকে। 2 নম্বর লাইন সম্পত্তির।
সম্পত্তির ক্ষতি সাধন থেকে বিরত রাখার জন্য। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা খুব ভালো করে এটা শিখে রাখবেন। অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় দুইটি কারণে। এক হচ্ছে চুক্তির চুক্তির চুক্তি ভঙ্গ রোধের জন্য, দ্বিতীয় হচ্ছে সম্পত্তির ক্ষতি সাধন থেকে বিরত রাখার জন্য। এবার লেখেন আবেদন আপনি কখন করবেন, আবেদনটা কখন করবেন, আবেদন কখন করবেন? আবেদন হচ্ছে মোকদ্দমা শুরুর পর থেকে যে কোনো সময়। উত্তর লেখেন মোকদ্দমা শুরুর পর থেকে যে কোনো সময়ের মধ্যে আপনি কি করতে পারবেন? আবেদন করতে পারবেন। এবার আসেন, অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে, এই অল্প কয়েকটা কথা আছে, তারপর শেষ। লেখেন, এই কথাটা লিখে ফেলেন, এই কথাটা লিখে ফেলেন। অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে, লেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে আদালত দুই ধরনের শাস্তি দেয়। অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্যে আদালত দুই ধরনের সাজা দেন। এক নম্বরে সুন্দর করে লিখে ফেলেন, সম্পত্তি ক্রোক। 2 নম্বর হচ্ছে 6 মাস। এই দুইটার মধ্যে একটা আদালত দিয়ে দেয়। সম্পত্তি ক্রোক করবে অথবা 6 মাস মেয়াদি দেওয়ানি কারাগার দিবেন। সুন্দর করে লিখে ফেলেন। এখানে আর একটু লিখে রাখেন, আর দুইটা কথা আছে, তাহলে আর এখানে নাই। অস্থায়ী নিষেধাজ্ঞার পুরো জিনিসটা আপনাদের আর কিছুর অভাব থাকলো না। অস্থায়ী নিষেধাজ্ঞা দিওয়ানিতে আসলেও পারবেন, অস্থায়ী নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকারে আসলেও ইনশাল্লাহ পারবেন। আবার লিখে ফেলেন যে ক্রোকের যে আদেশটা আদালত দেয়, এই যে ক্রোকের আদেশটা যে আদালত, সম্পত্তি ক্রোকের যে আদালত আদেশটা দেয়, যে সম্পত্তি ক্রোকের যে আদেশটা আদালত দেয়, এই সম্পত্তি ক্রোকের যে আদালত আদেশ দেয়, যে ব্যক্তি আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে, আদালত তাকে কি করে? সম্পত্তি ক্রোকের সাজা দেয়। তাহলে এখানে লিখেছে অনধিক 1 বছরের বেশি মেয়াদ হবে না। লেখেন অনধিক আদালত যে সম্পত্তি ক্রোকটা করেছে, এই সম্পত্তি ক্রোকটা অবশ্যই 1 বছরের বেশি মেয়াদের হবে না। এবার লেখেন প্রতিকারটা তাহলে কি? দেখেন প্রতিকার আপিল আপিল হলো প্রতিকার। তারপরে লেখেন আদালত কি করতে পারে? আদালত চাইলে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এটা আউট অফ দা বক্স।
এই কথাটা আউট অফ দ্য বক্স। এই দেখেন, লেখেন দেখেন ধারা 151, ধারা 151 কোন ধারা? দেওয়ানি কার্যাবিধি, আদালত ধারা 151, ধারা 151 প্রয়োগ করে, মানে আদালত তার সহজাত ক্ষমতা প্রয়োগ করে কি করতে পারে? অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কি করতে পারে? আদেশ মঞ্জুর করতে পারেন। মঞ্জুর করতে পারেন, অর্থাৎ দেওয়ানি কাজের 1918 পত্রিকার কি আপিল ধারা 151 প্রয়োগ করে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করতে পারেন। ইনশাল্লাহ এটা পারবেন না। আপনাদের অস্থায়ী নিষেধাজ্ঞার আর একটা লাইন দিলে আপনাদের আর কোনো কিছুর অপূর্ণতা থাকে না। অস্থায়ী নিষেধাজ্ঞা অবশ্যই মঞ্জুর করতে আপনাকে কি করতে হবে? নোটিশ দেয়া বাধ্যতামূলক। লেখেন, এগুলো সব লিখবেন। আগে একটু আমি লেখাবো সব, আগে একটু লিখে ফেলেন এই কথাটা, আগে এই একটা জায়গায় শেষ করেন। আদেশ 39 বিধি কত 3-এ বলা কি আছে? আদেশ 39 বিধি 3-এ কি বলা আছে? আদেশ 39 বিধি 3-এ বলা আছে বিবাদীকে নোটিশ দেওয়া বাধ্যতামূলক। দেখেন সুন্দর করে এবার দেখেন আপনাদের। আচ্ছা আপনারা বলেন, আপনারা কি বুঝতে পারছেন? ইনশাল্লাহ এইবার আপনারা যে নিষেধাজ্ঞাটা পড়লেন এর বাহিরে আর কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছেন? এর বাহিরে কোনো রকমের কোনো প্রকারের কোনো সুযোগ নাই বাহিরে যাওয়ার। আপনারা কি বুঝতে পেরেছেন? এবার একটু বলেন আলহামদুলিল্লাহ, বলেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা থেকে আর কোনো কিছু বাকি রইলো না। এটা আলহামদুলিল্লাহ বলেন। সুন্দর করে দেখেন, খাতায় একটা খুব কন্টেন্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন যে এইখান থেকে আপনার আর কি কোনো কিছু বাকি রইলো না। অস্থায়ী নিষেধাজ্ঞা যেখান থেকে আসুক, চাই দেওয়ানি থেকে আসুক, চাই আপনার সুনির্দিষ্ট প্রতিকার থেকে আসুক, যেখান থেকে আসুক, ইনশাল্লাহ আপনি পারবেন।